প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে কলিং ভিসার দুয়ার খোলার প্রত্যাশা, শ্রমবাজারে সিন্ডিকেট ভাঙার তাগিদ। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ২০ জনকে পুশিনের চেষ্টা, বিজিবির নজরদারি টহল জোরদার। শুভেচ্ছা, আপনাদের সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 সকাল 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডি সংবাদ শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানভীর আহমেদ। বিশ্বকাপ ফুটবলের জোয়ারে ভাসছে পুরো দেশ। দিনের শুরুতে হাইতির বিপক্ষে জয় উদযাপন করেন ব্রাজিলিয়ান সমর্থকরা। খেলার শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তাদের এই উদযাপন করতে দেখা যায়। ব্রাজিল ও হাইতির ম্যাচকে ঘিরে ভোর থেকেই টিএসসিতে জড়ো হতে শুরু করেন হাজারো ফুটবল প্রেমী। খেলা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় একই আনন্দে মাতোয়ারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলেসাও সমর্থকরা। প্রিয় দল জয়ের ধারায় অব্যাহত রাখবে এমন প্রত্যাশা করছেন তারা। আগে থেকে প্রত্যাশিত ছিলাম যে পরের ম্যাচগুলো ধীরে ধীরে প্রোগ্রেস করবে এবং সেটাই আমরা আউটপুট দেখছি অলরেডি। আর্জেন্টিনাদের মনে আগুন জ্বলছে গাইস, আমাদের খেলা দেখে মাঠে এসে খেলা দেখবো একদম ফ্রন্ট থেকে। এটা আসলে একটা ড্রিম ছিল আর এটা পূর্ণ হলো। ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে। ব্রাজিল নিয়ে এবার মিশন হেক্সে আশা করছি। সেকেন্ড হাফে আমরা দেখেছি যে ভিনি অনেক ইজি চান্স মিস করেছে, সো এটা আসলে এক্সপেক্টেড না। আজকে যে প্রত্যাশা ছিল আমাদের ম্যাচের প্রত্যাশা আমরা যথাযথ পেয়েছি। ফিরছি অন্যান্য সংবাদে। আবারও চালু হবে মালয়েশিয়ার শ্রমবাজার, থাকবে না সিন্ডিকেট, নিয়োগ প্রক্রিয়া হবে স্বচ্ছ। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে ঘিরে তৈরি হয়েছে এমন প্রত্যাশা। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ নিয়ে কুয়ালালামপুর সরকারের অনাস্থা কাটানোর বড় সুযোগ হতে পারে প্রধানমন্ত্রীর এই সফর। সম্রাট হোসেনের রিপোর্ট। বাংলাদেশি কর্মীদের অন্যতম পছন্দের গন্তব্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। দেশটিতে বিভিন্ন পেশায় কাজ করছেন প্রায় ২০ লাখ বাংলাদেশি। বহু সংস্কৃতি আর শক্তিশালী অর্থনীতির এই দেশটিতে যেতে অনেকেই উন্মুখ হয়ে থাকেন। এর সুযোগ নেয় দুষ্টচক্র, যাকে বলে সিন্ডিকেট, যারা অতিরিক্ত অভিবাসন ব্যয় চুক্তি অনুযায়ী কাজ না দেয়া, আবার কখনো অর্থ লোপাটের ঘটনা ঘটায় অহরহ। এমন নানা অনিয়ম আর অভিযোগের জেরে ২০২৩ সালে কলিং ভিসায় বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। এই বন্ধ শ্রমবাজার খোলার ব্যাপারে নানান দেন দরবার করা হয়েছে, কিন্তু কাজ হয়নি। এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে তৈরি হয়েছে আশাবাদ। দেশটিতে থাকা প্রবাসীরা বলছেন, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা গেলে বাংলাদেশিদের জন্য খুলবে কলিং ভিসার দুয়ার। প্রধানমন্ত্রীর কাছে প্রবাসীদের কিছু প্রত্যাশা রয়েছে, যেমন বৈধ পথে মালয়েশিয়া পাড়ি জমানো প্রতিটি বাংলাদেশি শ্রমিকের সামাজিক নিরাপত্তা, অভিবাসন এবং প্রতিশ্রুতি অনুযায়ী কাজের পাশাপাশি নিয়মিত বেতন ভাতা যেন পরিশোধ করা হয়। আমাদের প্রত্যাশা থাকবে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে মালয়েশিয়া বাংলাদেশের শ্রমবাজারে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। যে শ্রমবাজারে থাকবে না সিন্ডিকেট, যে শ্রমবাজারে থাকবে না দুর্নীতি। বাংলাদেশি শিক্ষার্থীদের এখানে গ্রাজুয়েট পাস ভিসাটা নাই, এই সুবিধাটা নাই। উনি যাতে এসে মালয়েশিয়া সরকারের সাথে কথা বলে এই সুবিধাটা চালু করেন। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীও এই সফরকে শ্রমবাজার খোলার সুযোগ হিসেবেই দেখছেন। বৈদেশিক কর্মসংস্থানটা সেটাকে প্রাধান্য দিয়ে আই থিঙ্ক মালয়েশিয়ায় আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই অনেক ধরনের আলোচনা, দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটিও এগিয়ে নিয়ে গেছে। এখন প্রধানমন্ত্রী গেলে আশা করি সেটা আরও ত্বরান্বিত হবে। অভিবাসন বিশেষজ্ঞ শরীফুল হাসানের পরামর্শ, এই শ্রমবাজারের সিন্ডিকেট প্রথা ভাঙার অঙ্গীকার করতে হবে দুদেশকেই। তাহলে ফিরবে আস্থা, কমবে অভিবাসন ব্যয় ও এই সংক্রান্ত হয়রানি। যেই মানুষজন অতীতে নিয়োগ প্রক্রিয়ায় যে দুষ্টচক্র ছিল, তাদেরকে যদি আপনি আবার জড়িত করেন, শুধুমাত্র সরকার পরিবর্তনের সামনের মানুষগুলো পরিবর্তন হয়, তো নিয়োগ প্রক্রিয়া যদি একই থাকে, তাহলে আমি মনে করি যে মানুষের নিয়োগ প্রক্রিয়া থেকে আপনি খুব ভালো কিছু পাবেন না। ৩ বছর আগে মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নিয়ে বন্ধ করে দিলে সে সময় ৪ থেকে ৫ লাখ টাকা খরচ করেও সেখানে যেতে পারেননি ১৮,০০০ কর্মী। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, তবে বিজিবির বাধায় তা প্রতিহত হয়। বিষয়টি নিশ্চিত করেছে ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। জানান, ভোরে ২০ জনকে চৌকা এলাকা দিয়ে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তাদের মধ্যে ১১ জন নারী, ৫ জন পুরুষ এবং ৪ শিশু রয়েছে।
কিন্তু বিজিবির কঠোর অবস্থানে তারা বর্তমানে শূন্যরেখা থেকে ১০০ গজ দূরে ভারতীয় সীমান্তে অবস্থান করছে। এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। একই সাথে জোরদার করা হয়েছে সীমান্তে টহল ও নজরদারি। সীমান্তের পরিস্থিতি জানবো। লালমনিরহাটের পরিস্থিতি জানাতে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন মাহফুজ বকুল। বকুল, জানাবেন কি খবর থাকছে? তানভীর, লালমনিরহাটে গত সপ্তাহে, বর্তমান সপ্তাহে কিন্তু তেমন পুশিনের ঘটনা ঘটেনি। গত পরশুদিন রাতে বিজিবি কিন্তু তাৎক্ষণিক সুযোগ প্রতিরোধ করেছে এলাকাবাসীদের সাথে নিয়ে। বর্তমান যে পরিস্থিতি, আমরা 5 জুন থেকেই কিন্তু লালমনিরহাটে বিভিন্ন সীমান্তে পুশিন শুরু হয়েছে। দুটি জায়গায় কাঁটাতারের বেড়া নেই, পাটগ্রামের দহগ্রাম এবং আদিতমারির দিঘলটারিতে যেহেতু কাঁটাতারের বেড়া নেই, এই জায়গাগুলো দিয়ে পুশিন করবার প্রবণতাটা আমরা বেশি লক্ষ্য করছি। পাশাপাশি আমরা একটা বিষয় খেয়াল করছি, বিজিবিও যেটি বলছে যে গত 8 থেকে 11 জুন নয়াদিল্লিতে বিজিবি এবং বিএসএফ এর একটা বৈঠক হয়েছে, সীমান্ত বৈঠক। সেখানে পুশিন, অবৈধ যে পুশিন রয়েছে সেটি, চোরাচালান, মাদক চোরাচালান, গুলি, সব মিলে কিন্তু সীমান্ত কিলিং, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তারপর থেকে কিছুটা লালমনিরহাটের সীমান্ত পরিস্থিতি কিছুটা শান্ত। তবে কিছু কিছু জায়গায় রাত্রিবেলা হঠাৎ করে তথ্য পাওয়া যাচ্ছে যে ফ্ল্যাশ লাইট অফ করা হচ্ছে। ফ্ল্যাশ লাইট অফ মানেই কিন্তু বেস থেকে কোনো কিছু আসলে করবার চেষ্টা, তখনই কিন্তু সাধারণ মানুষ টের পেয়ে বিজিবি খবর দেয়। আর বিজিবি আরেকটি ভালো কাজ করেছে, বিজিবি কিন্তু সাধারণ মানুষ, স্থানীয় যারা জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, তাদেরকে সাথে নিয়ে একটা জনপ্রতিরোধ করে গড়ে তোলবার যে প্রচেষ্টা সেটি কিন্তু করছে। বিজিবি তাদের জনবল বৃদ্ধি করেছে, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে এবং তাদের চৌকিগুলো কিন্তু বৃদ্ধি করেছে। সব মিলিয়ে সীমান্ত পরিস্থিতি আপাতত কিন্তু লালমনিরহাটে শান্ত। তবে সীমান্তবাসী বলছে যেহেতু ওদিকে বিভিন্ন মানুষজন ঢুকবার চেষ্টা করেছে, সহসাই অথবা পুশিন থামবে না। সব মিলিয়ে ছিল আমার কাছে লালমনিরহাটের সীমান্তে সবচেয়ে। ধন্যবাদ। বর্ষা এলেই শঙ্কা বাড়ে পাহাড় ধসের। রাঙামাটিতে তবুও থামেনি পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি স্থাপন। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গেল 9 বছরে গড়ে উঠেছে শত শত বসতি। অবৈধভাবে বেচাকেনা হচ্ছে পাহাড়ের জায়গা। নাগরিক সমাজ বলছে ঝুঁকিপূর্ণ বসতি বন্ধে নিতে হবে টেকসই ও সমন্বিত পরিকল্পনা, করতে হবে পুনর্বাসন। রাঙামাটি শহরের শিমুলতলী ও নতুন পাড়া এলাকা 2017 সালে ভয়াবহ পাহাড় ধসে শুধুমাত্র এই 2 এলাকায় প্রাণ হারায় 10 জন। পরে সেখানে বসতি স্থাপনে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। তবে গত 9 বছরে এই স্থানে বসতি তো কমেনি, বেড়েছে কয়েক গুণ। বেড়েছে নাগরিক সব সুযোগ সুবিধা। কাঁচা রাস্তা হয়েছে পাকা, পৌঁছে গেছে বিদ্যুৎ, ইন্টারনেট ও ডিশ লাইন সহ সকল সুবিধা। বেড়েছে জায়গার দামও। পাহাড়ের 2 পাশে ব্যাঙের ছাতার মতো বসতি। এই চিত্র শহরের শিমুলতলী, রূপনগর, সনাতনপাড়া, যুব উন্নয়ন ও রাঙ্গাপানি এলাকায়। এই ছবি বলে দিচ্ছে কতটা ঝুঁকি নিয়ে বাস করছে মানুষ, যাদের প্রায় সবাই নিম্ন আয়ের। আগে ছিল 1 লাখ টাকা ডিসিম, এখন হয়ে গেছে 3 লাখ, 3.5 লাখ, মানে যে যত অবস্থা করে। না, ভয় এখন পর্যন্ত লাগে না, কারণ এরপরে তো আমরা 2 বছর ধরে থাকতেছি, তো তেমন কিছু হয় নাই। ছেলে ফেলে নিয়ে বাসা বাড়ি থাকার মতো ক্যাপাসিটি নাই, ইনকামের ক্যাপাসিটি হয় না। সরকারি জায়গা যদি সরকার নিয়ে যেতে চায়, তাহলে এটা যদি আমাদের কোনো একটা বিকল্প ব্যবস্থা করে যে সরাই, তাহলে চলে যাব। কেবল বর্ষা শুরু হলেই তৎপর হয় প্রশাসন। তবে ঝুঁকিপূর্ণ বসতি স্থাপন বন্ধ ও সমস্যার স্থায়ী সমাধানে সমন্বিত পরিকল্পনার দরকার বলছেন নাগরিক সমাজ। রাত নেই দিন নেই মাইকিং করা থেকে শুরু করে অতি তৎপর ভূমিকাগুলো পালন করে, কিন্তু এটা আসলে স্থায়ী কোনো সমাধান নয়। আমাদের উৎস বন্ধ করতে হবে। এই উৎস বন্ধ করবার জন্য একটি সমন্বিত পরিকল্পনা দরকার। বসতি স্থাপনে নিরুৎসাহিত করতে হবে এবং যারা বসতি করে ফেলেছে তাদেরকে সরকার কিভাবে নতুন করে ওদেরকে পুনর্বাসন করবে, কোনো জায়গায় পুনর্বাসন করবে, এই চিন্তাটা করলে ঝুঁকি অনেকাংশে লাঘব হবে। ঝুঁকি নিয়ে বসবাসকারীদের পুনর্বাসন বা অন্য কোনো উপায়ে এই সমস্যার স্থায়ী সমাধানের পথ খোঁজা হচ্ছে বলে জানালেন জেলার এই শীর্ষকর্তা। আইনগত অনেকগুলো স্টেপ আছে, তো এগুলো কিভাবে সহজে করে তাদেরকে পুনর্বাসন করা যেতে পারে বা অন্য কোনো সিস্টেম, সরকার যদি এরকম কোনো পলিসি নেয় যেগুলো কাজে লাগবে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কাজ করছি। প্রশাসনের তথ্যমতে জেলায় 126টি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে, যাতে 6,000 পরিবারের প্রায় 20,000 মানুষের বসবাস। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।